শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারতের প্রতিক্রিয়া কেমন হবে? যে শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে এসেছেন। সনাতন জাগরণ মঞ্চ নামে এই যে একটা বিশাল সমাবেশ করছে, এর পেছনে র এবং ইসকনের ইন্ধন আছে বলে। অনুরোধটা কিন্তু আপনাদের, অনুরোধটা আমাদের নয়। আমরা বলিনি শেখ হাসিনাকে এখানে রাখতে হবে। আপনাদের সেনাবাহিনী, সেনাবাহিনী আচ্ছা। অনুরোধ করেছিল, তাই তো তাকে এখানে রাখতে হয়েছে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে তখন সুজাতা সিং বাংলাদেশে এসে কিভাবে চাপ প্রয়োগ করেছিলেন। 24-এর নির্বাচনেও জাতীয় পার্টি ভারত থেকে ঘুরে এসে বলল, কি বলেছে ভারত বলা যাবে না। ভারতে আসার দরকারটা কি? আপনি অন্য দেশে যান না, হুম। আপনাকে ভারতেই আসতে হবে পর্যটন নিয়ে। পর্যটন আর কোনো পৃথিবীতে দেশ নেই। এই মুহূর্তে 40,000-এর ওপরে বাংলাদেশি ভারতে কিন্তু সীমান্ত অতিক্রম করে এসছে। অমিত শাহ বলেন উই পোকার মতো করে খুঁজে খুঁজে বাংলাদেশিদেরকে তাড়ানো হবে। বলছেন উল্টো করে ঝুলিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের, তো মানে আপনাদের বাংলাদেশকে বলা হয় একটা গুজবের দেশ। এটা কি বাংলাদেশের পক্ষে খুব শোভনীয় ব্যাপার? আমার তো মনে হয় লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত বাংলাদেশ। এবং নির্বাচনটা হোক, আমরা তো নির্বাচিত কোনো সরকার ছাড়া কাউকে তো স্বীকার করি না। দিনে আলোচনা এসছে আদানি বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, আ- আ- এগুলো কি আসলে ন্যায্যতার লাহিড়ী? আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজন পালস অফ পলিটিক্সে। আমি আহ, আহ, মানে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। শুরুতেই একটা, আমরা যে 16 বছর বা শেখ হাসিনা সরকারের আমলে আমরা সবসময় বাংলাদেশের পক্ষ থেকেও শুনেছি এবং ভারতের পক্ষ থেকেও শুনেছি যে একটা সম্পর্কের সোনালী অধ্যায় বা সর্বোচ্চ শিখরে আছে সম্পর্ক। এখন 5ই আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আছে। এখন আসলে সেই সোনালী অধ্যায়েরটা কেমন অধ্যায়ে পরিণত হয়েছে, বা এখন কোন পর্যায়ে আছে সম্পর্ক? ধন্যবাদ। সেলিম, প্রথম কথাই যেটা বলবো যে মূল্যায়ন করার সময় এখনো আসেনি। কারণ বাংলাদেশের যে সরকারের পট পরিবর্তনের পরে নতুন সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনো আহ, আমি যেটা সাধারণভাবে আমরা যেটা ভারতীয়রা বুঝি যে একটা দায়বদ্ধ সম্পন্ন সরকার, সেটা এখনো দেখিনি। সেটা ফলে এই মুহূর্তে মূল্যায়ন করার কোনো একেবারেই সম্ভব নয় যে সোনালী অধ্যায়টা আবার রূপালী অধ্যায়ে রূপান্তরিত হয়েছে কিনা, কিংবা আরো উন্নত হয়েছে কিনা। এই মূল্যায়ন করতে গেলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি বলছেন দায়বদ্ধ সরকার বলে মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে না? না, প্রথম কথা হচ্ছে যে একটি ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতে একটি সরকার তারা প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারটাকে বলাই হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকারটা এই কারণেই আমি বলবো যে সরকারটা এখন যেহেতু বাংলাদেশে কোনো পার্লামেন্ট নেই, হুম। ফলে তারা কার কাছে দায়বদ্ধ সেটা আমরা ভারতীয়রা এরকম কোনো গণতান্ত্রিক কোনো পরিবেশের মধ্যে আমরা কখনো যাইনি। আমাদের ভারতের গণতন্ত্র 78 বছর হয়েছে, হুম। এবং সেখানে কিন্তু কখনোই কোনো এই ধরনের কোনো, সবসময় সরকার পরিবর্তন ঘটেছে, কিন্তু সরকার পরিবর্তন ঘটেছে নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, কিংবা পরবর্তীকালে ইভিএম মেশিনের মাধ্যমে। কিন্তু কোনো একটি সরকার উৎখাত হয়েছে এবং তার পরিবর্তে বিকল্প আর একজন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা আমরা দেখিনি। এরকম দেখিনি আমাদের ভারতের চতুষ্পার্শ্বের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, কেবল বাংলাদেশ না, আরো অনেকগুলো দেশে আমরা এই ধরনের হুম। বেশ কিছু তথাকথিত গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা দেখেছি। সেটা গণতান্ত্রিক কিনা সে নিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি বলছি যে সেই কারণে যেহেতু এই সরকার তারা অন্তত এইটুকু ঘোষণা করেছেন যে হুম। একটা সময়ে তারা একটি নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন, এবং নির্বাচনের মাধ্যমে সেই সরকার নির্বাচিত হয়ে আসবে। ফলে সেই সরকার তখন ভারতের সঙ্গে যে সম্পর্ক রাখবেন, সেই সম্পর্কটাকে কতটা তারা উন্নত পর্যায়ে আরো নিয়ে যাবেন, সেটা তখন সেইটা বিবেচ্য করা জি, সেটা যেতে পারে। নির্বাচিত এখন সরকারের যেটা বিষয়। অবস্থা সেটা হচ্ছে যে একটা যেটুকু সম্পর্ক ছিল তার একটা রুটিন ধারাবাহিকতা বজায় রাখার একটা চেষ্টা চলছে। জি, রুটিন ধারাবাহিকতা বলছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি বলছেন নয়াদিল্লির কাছ থেকে সমর্থনের ঘাটতিতে তার সরকার আহত। মানে এই সমর্থনের ঘাটতিটা আপনারা, মানে ভারতীয় পাশ থেকেও কি এই একই রকম অনুভূতি কিনা? না, মানে আমি জানি না কেন উনি এরকম কোনো কোনো কথা বলেছেন। দেখুন, বাংলাদেশের মানুষ জনতা তারা 15 বছর শেখ হাসিনা সরকারকে তারা যেভাবেই হোক, যত বিতর্কিত নির্বাচনই হোক, তারা সেভাবে জিতিয়ে এসেছেন। ফলে ভারত একটি নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল।
পরবর্তীকালে ভারত আবার একটি নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। এখনো অতীতেও বাংলাদেশে দেখুন, যতগুলো সেনা সরকার তৈরি হয়েছিল তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু ভারত সরকারের একটা সম্পর্ক ছিল। সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে কখনোই যায়নি, যেমন আজও বিচ্ছিন্ন নয়। আমাদের হাই কমিশনার প্রণয় বর্মা নিয়মিত বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং সম্পর্ক যাতে উন্নত হয় সে কথাই তিনি বলছেন, যেটা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে আর কি। কিন্তু যে প্রশ্নটা আপনি করছেন যে বা এই সম্পর্কটাকে, যেটা উনি যেটা বলেছেন ভারতের থেকে কি চাইছেন, আমি সেটা কি চাইছেন স্পষ্টত সেটা তো বলতে হবে, যে সেটা তো আমরা জানি না এখন কি চাইছেন। মানে সমর্থনের ঘাটতি কি একদম স্বাভাবিক চোখে, যদি একদম উচ্চ পর্যায় থেকে সরকার কি চাইছে সেটি বিশ্লেষণে যেতে নাও পারি। 2.5 মাস ধরে একটা ভিসা প্রক্রিয়া, পর্যটন ভিসা বন্ধ আছে ভারতের কাছ থেকে। বা যে কূটনৈতিক যে চিঠি চালাচালি বা অফিসিয়াল যে বার্তা, সেগুলোর ভাষাগুলো বেশ শক্ত হয়েছে। আগে যেটা খুব আম, মানে সৌহার্দ্যপূর্ণ, খুব প্রচন্ড মাত্রায় ছিল, সেটি একটা একটা শক্ত ভাষায় পরিণত হয়েছে। এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে আসলে সম্পর্কের মাত্রাটা কোথায়? কোনো ইঙ্গিত কি দেয় না? হ্যাঁ, সম্পর্কের মাত্রাটা এই মুহূর্তে আমি যেটা বললাম, যেটা ব্যাখ্যা করা যাবে না, এটা অনেকটা এখন ঘটনা যেটা পরিবর্তনের পর একটু বায়বীয় অবস্থায় আছে, এ বিষয়ে কোনো আচ্ছা। সম্পর্ক সন্দেহ নেই। হুম। কিন্তু আগে প্রথমত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখবে। কারণ হুম। ভারতের সঙ্গে তাদের যে দীর্ঘ 4,000 কিলোমিটারের যে সীমান্ত, সেখানে ভারতের উপর নির্ভরশীলতার কথা আমি বলছি না, কিন্তু ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা, সেই সহযোগিতাটাকে যদি স্বীকৃতি না দেন, তারা যদি ক্রমাগত একটা ভারত বিরোধী জিগির তুলতে থাকেন, হুম। যেটা আমরা সবসময় দেখছি আর কি, এখানে খুব দুর্ভাগ্যজনক এই সপ্তাহে কিন্তু ভারতে কিন্তু কোনো বাংলাদেশ বিরোধী কোনো মন্তব্য আপনি পাবেন না। কিন্তু যেটা বাংলাদেশ থেকে আমরা শুনছি যে ক্রমাগত ভারত বিরোধী একটা মন্তব্য ক্রমাগত হচ্ছে। আগে তো একদমই কি সিদ্ধান্ত পাবো না নিতে হবে আপনি একদমই ভারতে কি পাবো না ভিসা গৌতম লাহিড়ী? ভিসা চাইবেন এক নাকি হ্যাঁ, ভারত বিরোধী মন্তব্য করবেন। একদমই কি, আচ্ছা ভিসার প্রসঙ্গটাতে পরে আসি। একদমই কি পাবো না? আপনি বলছিলেন ভারতে কিন্তু বাংলাদেশ বিরোধী খুব একটা পাওয়া যাবে না। আমরা শুনি অমিত অমিত শাহ বলেন উই পোকার মতো করে খুঁজে খুঁজে বাংলাদেশিদেরকে তাড়ানো হবে। বলছেন উল্টো করে ঝুলিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, মানে কথাগুলো কি খুব বাংলাদেশ প্রীতির বহিঃপ্রকাশ? না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই ধরনের উক্তিগুলো অবাঞ্ছিত বলে আমি একজন ভারতীয় হিসেবে মনে করি। যদি দুই দেশের সম্পর্ককে উন্নত করতে হয়, তাহলে উভয় দেশের পক্ষ থেকেই, উভয় বাংলাদেশের পক্ষ থেকেও যারা বলছেন এই ধরনের ভারত বিরোধী কথা, এবং ভারতের মধ্যেও যে দায়িত্বশীল ব্যক্তিরা যদি এরকম কোনো কথা বলেন, সেটা অবাঞ্ছিত, সেটা হওয়া অনুচিত, তাতে সম্পর্ক কখনোই ভালো হয় না এ জি। বিষয়ে। আপনি এটাতে আমার কোনো বলতে কোনো দ্বিধা নেই, আমার কোনো আপত্তি কিছু নেই, আমি মনে করি যে এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। জি, তা তো বটেই। এই যে ভারত বিদ্বেষ আপনি যেটি মানে মানে যেটিকে আপনি চিহ্নিত করছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে মোটা দাগে একটা আছে, বা যদি বলি আওয়ামী লীগ এবং তার মিত্ররা ছাড়া এখন যাই রাজনৈতিক দলগুলো সক্রিয়, সবার মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব। আপনারা মানে ভারত তার পক্ষ থেকে কি কখনো বিশ্লেষণ করেছে কেন এই ভারত বিদ্বেষ মোটা দাগে বাংলাদেশে বিরাজমান? না, সেটা ধরুন কেন হয়েছে, অনেক কিছু বিষয়, ধরুন যে সম্পর্ক আহ এতদিন ধরে যেটা সম্পর্ক হয়েছে, এবং ভারত তাদের কতগুলো বিষয় আছে যেগুলো অমীমাংসিত বিষয় থেকে গেছে। এক হুম। নম্বর হচ্ছে ধরুন তিস্তা পানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। হুম। ভারত সরকার কখনো বলেনি তিস্তা চুক্তি স্বাক্ষর করবেন না, যেটা ভারতের একটা সাংবিধানিক ব্যবস্থা আছে, যে কারণে যেটা অসুবিধা হয়েছে আর কি। এটা তো আমি ব্যক্তিগতভাবে ভারতীয় হিসেবে মনে করি এটা বাংলাদেশের ন্যায্য দাবি, এটা হুম। ভারত সরকারকে সমাধান করা উচিত। দ্বিতীয়ত ধরুন বাংলাদেশের ক্ষেত্রে একটা বহু মানুষের সীমান্ত হত্যা যে হুম। ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে একটা নেতিবাচক মনোভাব আছে। এটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, শূন্যে আনা তো জানি না সম্ভব কিনা, কিন্তু কমিয়ে আনাটা অবশ্যই এই বিষয়ে উভয় দেশকে যৌথভাবে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এটা করা উচিত। কিন্তু আমি যেটা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যখন গণমাধ্যমে যখন কোনো হত্যাকাণ্ডের, এই সীমান্ত হত্যাকাণ্ডে যখন ভারতীয় কোনো কারুর হত্যার খবর ছাপা হয়, তখন বলা হয় যে ভারতীয় চোরা কারবারি নিহত। আর বাংলাদেশের যখন কেউ নিহত হন, তখন সেটা বলা হয় বাংলাদেশি নাগরিক নিহত।
অর্থাৎ সীমান্তে কেন যাচ্ছেন, তিনি কি কারণে যাচ্ছেন, হুম। এবং মানে বেশিরভাগ বাংলাদেশের হত্যা। বিজিবির গুলিতে কয়জন ভারতীয় আসলে, মানে সেই না, হিসাবটা অনুপাতটা এটা এই কি? পরিসংখ্যান অবশ্যই ভাবে যে বিএসএফ এর গুলির ঘটনায় বা বিজেপির গুলির তুলনামূলক আমার মতে একটা মৃত্যুও হুম দুঃখজনক। যে হুম কোনো হুম। একটা মৃত্যু, একটিও যদি নিশ্চয়ই। মৃত্যু হয় সেটা দুঃখজনক। কারণ যদি কেউ অপরাধীও হয়ে থাকে, অপরাধীরও কিন্তু বিচারের সুযোগ পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। সেটাই কিন্তু কোন সভ্য নাগরিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই নিয়ম। ফলে যিনি অপরাধী হন তাকে কিন্তু বিচারের সুযোগ দিতে হবে। ফলে তাকে গুলি করে হত্যা করা যায় না। এটা কেউই সমর্থন করে না, এবং আমি তো করি না, প্রশ্ন ওঠেই না কোনো। ফলে এগুলো বেশ কিছু ঘটনা যেগুলো দীর্ঘকাল ধরে একটা আহ স- মানে দুদেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। এবং আমি সেক্ষেত্রে বলবো এই দায়িত্বটা উভয় দেশের সরকারের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। যদি বলেন শেখ হাসিনা সরকারের, আমি বলবো তাদের ব্যর্থতা, তারা বোঝাতে পারেননি মানুষকে। আর ভারত সরকারের পক্ষ থেকে আমি বলবো তাদেরও ব্যর্থতা, যে তারাও বাংলাদেশের মানুষকে কেন বোঝাতে পারেননি। জি। এই না এই বোঝানোটার ক্ষেত্রে একটা অসুবিধা, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। সেখান থেকে এই বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ, আমি আপনার কাছে এই বিশ্লেষণটাই জানতে চাচ্ছিলাম যে ভারত কি কিছু বোধ করে কিনা এই বিদ্বেষের কারণ। একটা, এইবারে যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের একটা উপাদান কিন্তু ছিল ভারত বিদ্বেষ। মানুষের মনে একটা এটা কাজ করেছে। সেখানেও কি আপনি মনে করেন কিনা যে মানে যেটি আপনাদের বন্ধুত্বপূর্ণ সরকার আওয়ামী লীগ সরকার, সেই সরকারের পতনের পেছনে এই কারণটি আপনারা বা ভারতেরও কোনো দায় আছে বলে মনে করেন কিনা? কারণ বাংলাদেশের মানুষ, এই রাজনৈতিক দলগুলো যারা আসলে অভিযোগটা করছেন, গত তিনটি নির্বাচনে যদি ভারত আওয়ামী লীগকে সমর্থন না করতো বা ভারত যদি কিছু কলকাঠি না নাড়াতো, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। এবং এভাবে করে আসলে মানুষের ভোটাধিকারকে একটু বিঘ্ন করার ক্ষেত্রে ভারতেরও একটা দায় আছে। এটা কি আপনিও মনে করেন? মানে এবং এই এই কারণেই মোটা দাগে আওয়ামী লীগ সরকারের একটা এই পতনের জায়গায় চলে মানে এসেছে। এটা সম্পূর্ণ বলবো ভ্রান্ত ধারণা। প্রথম হুম কথা, ভারত সরকার সরাসরি ওখানে গিয়ে কোনো ব্যালটে ভোট দিয়ে আসেননি, হুম এবং কেউ ভোট দিয়েছেন এরকম কোনো ভারতীয় কথা কেউ বাংলাদেশের বিরোধী পক্ষও বলেননি। নৈতিকভাবে ভারত সরকার একটি সরকারকে সমর্থন করছিল, কারণ যাতে ভারত তার দ্বারা উপকৃত ছিল বলে। হুম কিন্তু কি হতো, বিকল্প কি ছিল? আসলে প্রশ্নটা হচ্ছে যে বিকল্পটা কি। বিকল্পটা ছিল কি, এই যে যে উগ্রপন্থী চরমপন্থীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছিলেন, তাদের পাশে ভারতের দাঁড়ানো। সেটা কি উচিত ছিল? ভারত কোনোদিনই দাঁড়াবে না, কোনোদিনই দাঁড়াবে না। এই ব্যাপারে নিশ্চিত যে কোনোদিনই ভারত চরমপন্থা এবং উগ্রপন্থার সঙ্গে থাকবে না। ফলে হুম। ইদানিং কালে আমরা লক্ষ্য বাংলাদেশে কি ঠিক করেছি, দুই পন্থা, এক হচ্ছে শেখ হাসিনা পন্থা আর এক উগ্রপন্থা? না শেখ হাসিনা পন্থা নয়, একটা হুম, হচ্ছে মুক্তিযুদ্ধের পন্থা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী পন্থা। ভারত সরকার মুক্তিযুদ্ধ পক্ষে। কারণ হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে অত্যাচার, সেই রাজাকার বাহিনী, তাদের অত্যাচারের বিরুদ্ধে ভারত সরকার যে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার ফলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই মুক্তিযুদ্ধ আদায় করে নিয়েছিলেন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে। ফলে সেটার তো একটা ঐতিহাসিক স্বীকৃতি দরকার। ফলে এই বিষয়ে একটা কিন্তু আদর্শগত বিভাজন হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। যে বিভাজন, যে দ্বন্দ্বে বাংলাদেশ কিন্তু 75 সালের পরেও এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে বাংলাদেশ চলেছে। আমরা সবসময় ভারতীয়রা মনে করি একটি প্রগতিশীল, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য প্রয়োজন। ফলে জি, কোনো কারণেই ভারত সরকার বা হুম, ভারতীয় কোনো কেউ, ভারতীয় কেউই কোনোদিন কোনো চরমপন্থা বা উগ্রপন্থায় যারা বিশ্বাস করেন, বা পাকিস্তানের সেই ধরনের ব্যবস্থার সঙ্গে যারা বিশ্বাস করেন, তাদেরকে কখনোই সমর্থন করেন না এবং করবেও না। করবেও না, জি। তার জন্য যে কোনো মূল্য দিতে ভারত প্রস্তুত আছে। যে এই যে কোনো মূল্যটা আসলে কেমন সেটাও একটু শুনবো। আমি মানে বলছিলাম যে নির্বাচনে আপনি বলছেন নৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু সরাসরি কোনো ভূমিকা নাই। কিন্তু সেখানে যেটি আমরা যদি ধরেন 14 নির্বাচনে আমরা দেখেছি, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে তখন সুজাতা সিং বাংলাদেশে এসে কিভাবে চাপ প্রয়োগ করেছিলেন। 24-এর নির্বাচনেও জাতীয় পার্টি ভারত থেকে ঘুরে এসে বলল কি বলেছে ভারত বলা যাবে না। বা 24-এর নির্বাচনের সময় যখন যুক্তরাষ্ট্র একটা শক্তি হয়ে দাঁড়িয়েছিল এবং একটা চাপ প্রয়োগ করছিল বাংলাদেশের উপর, তখনও
2+2 মিটিংয়ে ভারত এর সাথে যুক্তরাষ্ট্রের বৈঠকে সেখানেও যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া হয়েছে যেন বাংলাদেশকে নির্বাচন বিষয়ে চাপ না দেওয়া হয়। এরকম কিছু কিছু কাজ তো বাংলাদেশ করেছে, মানে ভারত করেছে। এই এই কাজগুলো কি খুব সঠিক কাজ প্রতিবেশী দেশের নির্বাচন অবশ্যই নিয়ে, সেটি সঠিক মনে কাজ, করেন? এবং ভারত তার নিজের স্বার্থে করেছে। ভারত তার নিজের স্বার্থে করেছে, জি। নিজের স্বার্থে করেছে, ভারতের নিজস্ব নিরাপত্তার কারণে করেছে, নিজের নিরাপত্তাকে রক্ষা করার কারণে করেছে। জি। বাংলাদেশে যে সমস্ত জনগণের ভোটাধিকারের চরমপন্থা স্বার্থটা কি আসলে দেখে? উগ্রপন্থীরা যে এতদিন জেলে বন্দী ছিল, আজ তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ভারতের পক্ষে তো মেনে নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এবং কোনোভাবেই সম্ভব না। এবং দেখুন, ভারতের পক্ষ থেকে কিন্তু নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য, হুম। আমি বলবো সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন কোনো যে ধরনের মনোভাব, যে ধরনের মন্তব্য আমরা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ থেকে শুনছি, তার প্রতিক্রিয়া কিন্তু এখান থেকে, আপনি এত একটা অমিত শাহর কথা উল্লেখ করলেন, হুম। আর কারোর তো কোনো উল্লেখ করছেন, ভারতের কোনো সংবাদপত্রে, কোনো গণমাধ্যমে কিন্তু লেখা হয় না বাংলাদেশের বিরুদ্ধে। কারণ হুম। বাংলাদেশকে আমরা মনে করি ভারতের জন্য ভারতের প্রতিরক্ষা প্রয়োজন। মন্ত্রী কদিন আগে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা, মানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের মতো পরিস্থিতি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবার জন্য, না, আমার মনে এরকম হয় একটা ওটা একটু নির্দেশনা। ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে। হুম। আচ্ছা। ওটা তো ভুল ব্যাখ্যা হয়েছে, এরকম কিছু ব্যাপার নয়। কারণ ভারত কখনোই মনে করে না যে অন্য কোনো দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘিত করে কোনো পদক্ষেপ নেওয়া, এটা কখনোই নয়। বাংলাদেশকে আগে মনে রাখতে হবে যে 71 সালে যে স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছিল, সেটাই তারা বিশ্বাস করে কিনা, সেই সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা, সার্বভৌমত্ব নিয়ে বড়াই করেন তারা। সেই সার্বভৌমত্বের জন্য যে মুক্তিযোদ্ধারা, যে সোলজাররা প্রাণ দিয়েছিল, তাদের জন্য আজকে তারা কি ভাবছেন? তারা কি সেটা মনে করেন, নাকি মনে করেন যে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়াটা অন্যায় ছিল? এটা আগে তারা বলুক। তার আগে এটা স্বীকার করুক যে মুক্তিযুদ্ধ, যে সার্বভৌম বাংলাদেশ, যার জন্য বড়াই করেন তারা, যে সার্বভৌম বাংলাদেশ, তার যেন কেউ চোখ তুলে না তাকায়, এই সার্বভৌমত্বটা কে এনে দিয়েছিল? তার প্রতি কি সম্মান দেখাচ্ছেন? এটা লজ্জাজনক ব্যাপার। আমরা বিশ্বে করে ভাবতে পারি না যে মহাত্মা গান্ধীকে, ভারতের জাতীয় পিতাকে কেউ অসম্মান করবে। আমরা কোনো ভারতীয় মেনে নিতে পারি না। একজন জাতীয় পিতাকে, যিনি মুক্তিযুদ্ধ করলেন, যিনি স্বাধীনতা এনে দিলেন, বাংলাদেশের মানুষের সহায়তায় করলেন। আজ যারা বিএনপিতে আছেন তারাও কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন, ছিলেন না তা না। ফলে তার প্রতি যে অসম্মান, এটা কিন্তু কখনোই কোনো সভ্য জগতের মানুষ স্বীকার করতে পারবে না। এবং যে ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি, যে একটা আমরা রিভার্স বাটন টিপে দিয়েছি, রিভার্স বাটন টিপে দিলেই কি সব ইতিহাস মুছে ফেলা যায়? মুছে ফেলা যায় না। সুতরাং এটা অত্যন্ত ভুল কথা জি। বলছেন এরা। ডক্টর ইউনূসের এবং পক্ষ আমার থেকে ধারণা অবশ্য। একদিন না একদিন এরা বুঝবেন, একদিন না একদিন উপলব্ধি করবেন যে তারা ভুল পথে চলছেন, সঠিক পথে চলছেন না। জি। ডক্টর ইউনূসের পক্ষ থেকে সেই রিসেট বাটন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলছেন যে মুক্তিযুদ্ধকে রিসেট করবার কথা বা সেই ইতিহাসকে রিসেট করবার কথা বলছেন না। আর সেই জায়গাটাই না, যে আপনি বলছিলেন যে আসলে যেই সমর্থন, নৈতিক সমর্থন যেটি ভারত সরকার দিয়েছে বা ভারত দিয়েছে, সেটি ভারতের স্বার্থে, ভারতের নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের মানুষ যেই বিষয়গুলো বা যেই গণ অভ্যুত্থানে যেই যেই দাবিগুলো উঠেছে, তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আহ, এই যে মানুষের ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা বা এটাই তো একটা গণতন্ত্রের একটা সূচক, সেখান থেকে বঞ্চিত করা, এটার একটা দায় ভারতের উপর পড়ে কিনা, মানে ভারত তার কেন নিজের কেন স্বার্থে, ভারতের উপর দাবি? নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের মানুষ তো সেই দায়টা তারা মনে করেছেন যে, তারা মনে করেছিলেন যে ভারত সেই দায়িত্ব পালন করেনি, সেই জন্য তারা তাদের মতো গণ অভ্যুত্থান করে একটা সরকার বদলে দিয়েছেন। এবার তারা নির্বাচনে আসুন। বিএনপি তো বলছেন যে নির্বাচন করা হুম। দরকার, এবং নির্বাচনটা হোক। আমরা তো নির্বাচিত কোনো সরকার ছাড়া কাউকে তো স্বীকার করি না। ভারত কোনো সেনা সরকারকে স্বীকার করে না, ভারত কোনো অনির্বাচিত সরকারকে স্বীকার করে। নির্বাচিত করুন, নির্বাচন হোক, দেখা যাক মানুষ এবার ভোট দিতে পারেন কিনা। মানুষ এবার ভোট দিতে পারেন কিনা সেটা এবার দেখা যাক না। শুধু ভারতের কথা কেন বলছেন? কালকে তো আমেরিকার প্রেসিডেন্টের পদপ্রার্থী ট্রাম্প যে ভাষায় বলেছেন, সেটা কি বাংলাদেশের পক্ষে খুব শোভনীয় ব্যাপার? আমার তো মনে হয় লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত বাংলাদেশ সরকারের। ট্রাম্পের মতো একজন মানুষ এই ধরনের কমেন্ট করছেন, এটা যেটা ভারতও করেনি, এত বড় কমেন্ট তিনি করছেন। এটা তো লজ্জার বিষয় না, এটা তো বাংলাদেশকে ভাবা উচিত।
জি, ট্রাম্পের সেই কমেন্ট যে টুইটারে তিনি যে কমেন্ট করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরচিত হামলা হচ্ছে, আপনি সেই প্রসঙ্গটি নিশ্চয়ই বলছেন। বঙ্গবন্ধু সংখ্যালঘু না, তিনি বলেছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তিনটে জি সম্প্রদায়ের নাম করে বলেছেন। জি জি। আমার মতে তিনি কি বলেছেন সেটা তিনি কোনো সার্টিফিকেট দেবেন, ট্রাম্প কোনো সার্টিফিকেট দিবে, সেটা মেনে নিতে হবে, আমি এমন কোনো কথা হুম বলছি না। কিন্তু এটা বলা হতো যেটা ভারত থেকে বলা হচ্ছিল। কয়েকদিন আগে তো ইউনূস সরকার বলেছে এখানে হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী স্পষ্ট কল্পিত, এরকম কোনো ঘটনা ঘটেনি। তো সুদূর আটলান্টিক পার থেকে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি ভোটের ওটাকে হুম, ইস্যু করছেন, কি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে হিন্দু সংখ্যালঘুরা অত্যাচারিত, সেটা সেখানকার নির্বাচনের ইস্যু। এটা তো একটা দেশের পক্ষে লজ্জার বিষয়, লজ্জার জি। বিষয়। এখন যে ভারতের হিন্দু, সম্পর্কে এরকম তো বলতে পারবেন না। জি, ভারতে কি মাইনরিটিরা মুসলিমদের না না না, নির্যাতন নিশ্চয়ই হচ্ছে না এখানে সেটি? অনেক ঘটনা ঘটেছে, সেই নিয়ে আমরা প্রত্যেকেই সোচ্চার। এবং হুম ভারতের মাইনরিটিরা নিয়ে কোনো কিছু ঘটেনি এমন কোনো ব্যাপার না। এবং সেখানে ভারতের গণতন্ত্র তো ধরুন 78 বছরে কোনো সেনা শাসন হয়নি। হুম গণ অভ্যুত্থানে কেউ কাউকে সরিয়ে দিয়ে বসে পড়েননি কোনো চেয়ারে। ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রীরা এসেছেন, ব্যালটের মাধ্যমে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হেরে গেছেন, ব্যালটের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ী হেরে গিয়েছেন, সেনা শাসনে হারেননি। যে সে কারণে ক্ষমতা ভারতের দখল গণতন্ত্রের করে একটা কেউ প্রশংসা হারেনি। আছে। সে কারণে ভারতের গণতন্ত্রের একটা প্রশংসা আছে, সেই গণতন্ত্রের হুম। চর্চা আমাদের দেশে যখন হয় তখন সেখানে একটা হস্তক্ষেপ ভারত করে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে করছিলাম। আপনি বলছিলেন বাংলাদেশের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে ট্রাম্পের সেই বক্তব্য বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীর একটা বিশাল সমাবেশ করেছে কদিন আগে চট্টগ্রামে, সেটি খেয়াল করেছেন কিনা, 25শে অক্টোবর, এবং সনাতন জাগরণ মঞ্চ এই ব্যানারে তারা এসেছে। মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তারপরে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রাখার কারণে 64 জেলায় আবার তারা পাল্টা আবার সমাবেশের ঘোষণা দিয়েছে। এই যে সনাতন জাগরণ মঞ্চ নামে এই যে একটা বিশাল সমাবেশ করছে, এর পেছনে র এবং ইসকনের ইন্ধন আছে বলে গণ অভ্যুত্থানের পক্ষে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে অনেকে এই এ, বিষয়টা বলছেন। আপনারা আপনাদের বাংলাদেশকে বলা হয় একটা গুজবের দেশ, বুঝলেন? আমরা এখানে ভারতীয়রা মনে করি এটা গুজবের দেশ, ওখানে হুম গুজবে চলে। সুতরাং যা খুশি তাই বলতে পারেন, সেটা কোনো কথা নয়, সেটা কোনো বিষয় নয়। সব থেকে বড় কথা, একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এই বলে বলা হচ্ছে। তো তো ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আজকে গণমাধ্যম। লজ্জাজনক বিষয়, সিনিয়র সাংবাদিকদের তাদের জেলে পড়া হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, এবং সেখানে নীরব, গণমাধ্যম নীরব। কোথায় সেই গণমাধ্যম যারা সোচ্চার ছিলেন? ধর শেখ হাসিনার সময় যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে, শেখ হাসিনার সময় সাংবাদিকদের উপর অত্যাচার নিয়ে যে সোচ্চার ছিলেন, আজ তারা নীরব কেন? আজ মেনে নিয়েছেন কেন? প্রথম কথা, যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যদি ফ্যাসিবাদকে রুখতে হয়, সবচেয়ে আগে মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে। সেই মিডিয়ার উপরে যে হামলা, আজকে ধরুন ভারতবর্ষে 3জন সাংবাদিক সম্প্রতি ঘুরে এসেছেন ঢাকা তখনও তো থেকে। স্বাধীন ছিল না, ঢাকা থেকে ঘুরে নতুন এসেছেন, লাহিড়ী। তারা হ্যাঁ। ঘুরে এসে লিখছেন যে ছাত্রলীগের এক নেতা গোপনে তাকে বলেছেন তার নাম পরিবর্তন করে লিখতে হচ্ছে, কারণ এই স্বাধীনতা, যে সে তার নামটা পর্যন্ত বলতে পারছে না। এই স্বাধীনতা আপনারা ফ্যাসিবাদের পরিবর্তে দেখাচ্ছেন আমাদের। এটা আমাদের মেনে নিতে হবে যে এটা গণতান্ত্রিক ব্যবস্থা জি, হচ্ছে। ছাত্রলীগকে তো নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে তার এই কারণ বিশেষ খুব করে এই অন্যায় কাজ পূর্ণবাসীরা। হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে। জি কোন রাজনৈতিক দলকে কখনো, শেখ হাসিনা সরকারের সময় আমি নিজে গিয়ে চট্টগ্রাম মিউজিয়াম দেখে এসেছি, জিয়াউর রহমান, সেখানে তো ভাঙচুর হয়নি। সেই চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি তো চট্টগ্রাম মিউজিয়ামকে কিন্তু শেখ রক্ষা হাসিনা করেছে। সরকারের সময়ও জামাতকে এবং নিষিদ্ধ করা কখনো হয়েছে। বিএনপি কে তো কখনো নিষিদ্ধ করা হয়নি, বিএনপির ছাত্র দলকে। কিন্তু শেখ হাসিনা সরকার যা করেছেন সব সঠিক এরকম আমি কিছু বলছি না, হুম। কিন্তু এরকম তা কোনো আপনারা এটিকে কি সার্টিফিকেট নেই। বলবেন, যেহেতু আপনারা ছাত্রলীগের নিষিদ্ধের সমালোচনা করছেন? জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা সরকার একদম শেষ পর্যায়ে 1লা আগস্ট, আহ, সেটিকে কি বলবেন? না, দেখুন, জামায়াত তো কোনোদিন আজ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, আজ মেনে নিয়েছেন কিনা আমি জানি না। কোনোদিন তারা সাভারে গিয়ে সম্বর্ধনা শ্রদ্ধা জানিয়েছেন আমি তো জানি না। ফলে জামায়াতের একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শ ভুল হতে পারে, সঠিক হতে পারে, সেটা অন্য বিষয়। তারা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, একটা তত্ত্বে বিশ্বাস করেন। তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, সেই কারণেই তো তাদেরকে এই ধরনের, কিন্তু যেভাবে শেষ দিকে এসে আচমকা নিষিদ্ধ করা হয়েছিল, হুম আমি মনে করি যে সেটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। ওইভাবে করাটা সঠিক হয়নি। ওটাকে কিন্তু না করলেই পড়া যেত, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছিলেন না, ফলে হুম আলাদা করে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। ফলে আমার কাছে মনে হয়েছে যে জামায়াতের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার শেষ দিকে গিয়ে আচমকা যে নিষিদ্ধ ঘোষণা করলেন কয়েকদিনের মধ্যে,
এটা কিছুটা হয়তো না করলেও ভালো হতো। সেটা কোনো ঠিক হয়নি বলে রাজনৈতিক আপনি মনে করছেন? দলকেই কিন্তু তাদের নিষিদ্ধ করার আমি মনে করি বিরোধী, তাহলে কোনো স্পষ্ট। হওয়া গৌতম লাহিড়ী, গৌতম লাহিড়ী ভারত বিদ্বেষের জায়গায় আরেকটা পালক যুক্ত হয়েছে যখন মানে বাংলাদেশ থেকে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন। অনেকেই এই প্রশ্নটা এখনো করছেন, এখনো চলছে এই প্রশ্নটা, পুরনো প্রশ্ন, যে তিনি কোন স্ট্যাটাসে আছেন। এবং তিনি যে আছেন, ভারতে আছেন, এটি কি আসলে ভারতের জন্য খুব স্বস্তির কারণ, নাকি এটি একটা অস্বস্তির কারণ? তাকে কতদিন এই আতিথেয়তাটা দেবে ভারত, এই না। প্রসঙ্গে বলুন। দেখুন, 1975 থেকে 1981 শেখ হাসিনা তার বোন দুজনেই ভারতে ছিল, 6 বছর ছিল। ঠিক আছে, ফলে ভারতের তখনও কোনো অস্বস্তি হয়নি। ভারতে ইন্দিরা গান্ধী সরকার পরাজিত হয়েছিলেন, মোরারজি দেশাই সরকার এসেছিলেন, তাতেও কোনো অসুবিধা হয়নি। ভারতে আসলে বাংলাদেশ সম্পর্কে একটা সর্বসম্মতি আছে রাজনৈতিক দলের মধ্যে, কোনো বিরোধ নেই। কোনো দলের সঙ্গে কারো দলের কোনো বিরোধী, বিজেপি কংগ্রেস সবাই এক। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন, যেটা যে তথ্যটা আপনাদের ওখানে প্রচারিত হয়, তথ্যটা সম্পূর্ণ ভুল। সেই তথ্যটা হচ্ছে শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে এসেছেন, সেনাবাহিনীর হেলিকপ্টার, তারপরে সেনাবাহিনীর বিমানে তিনি ভারতের ভারতের বিমানে আছেন। তাহলে সেনাবাহিনীর বিমানে সেনাবাহিনী তাকে কেন আসতে দিল? এক। দুই হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পার্লামেন্টে বলেছেন যে তাদের অনুরোধে আমরা তাকে রাখতে বাধ্য হয়েছি। অনুরোধটা কিন্তু আপনাদের, অনুরোধটা আমাদের নয়। আমরা বলিনি শেখ হাসিনাকে এখানে রাখতে হবে। আমাদের বলতে আপনারা কার? শেখ অনুরোধ হাসিনার? করেছিলেন। মানে আমরা মানে কারা? মানে আমাদের অনুরোধ আমরা মানে বলতে আপনাদের কাদের? সেনাবাহিনী। আপনাদের সেনাবাহিনী, সেনাবাহিনী আচ্ছা। অনুরোধ করেছিল, তাই তো তাকে এখানে রাখতে হয়েছে। এবং দ্বিতীয়ত, তার একটা প্রাণহানির আশঙ্কা ছিল, সেই কারণে তাকে এখানে রাখতে হয়েছে। এবং সেই কারণে আছে, ফলে তিনি যেদিন চাইবেন অন্য কোথাও চলে যেতে, ভারত সরকারের কোনো দায় নেই, তিনি সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন। এখনো পর্যন্ত তিনি চেয়েছেন এরকম কিছু খবর আমাদের কাছে নেই। তিনি যেদিন চাইবেন সেদিন ভারত সরকার সেখানেই তাকে পাঠিয়ে দিবেন, যেখানে তিনি যেতে চাইবেন। এখনো মানে তিনি পর্যন্ত তিনি যতদিন না কোথাও চাইবেন, হ্যাঁ, এটা তার হ্যাঁ, চাওয়ার উপর যতদিন নির্ভর না করছে চাইবেন। এখানে হ্যাঁ, তো অনেকে ততদিন। আছেন না, এখানে তো হুম, দলাই লামা আছেন। দলাই লামাকে জি, তো চীনে পেটানো হয়নি। হ্যাঁ। দলাই লামা তো আছেন না। দলাই লামা তো ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ান, হুম, আছেন না। চীনের সঙ্গে তো সম্পর্ক তাই নিয়ে যে দলাই লামার কারণে খারাপ হয়েছে তা নয়, বরঞ্চ চীনের সঙ্গে সম্পর্ক সম্প্রতি আরো উন্নত হতে চলেছে। সেটা ভিন্ন প্রসঙ্গ, যাই হোক। হুম। কিন্তু আমি এখন বলছি, বাংলাদেশের, জি, জি, আমি একটু এই প্রশ্নটাও করি। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সেই ফিনান্সিয়াল টাইমসের যেটি দিয়ে শুরু করছিলাম, সেখানে সাক্ষাৎকারে তিনি বলছেন যে শেখ হাসিনাকে এখনই ফেরত চাইবার কোনো বিষয় নাই, কারণ এটিতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে, এটি এড়াতেই এখন ফেরত চাওয়া হচ্ছে না। কিন্তু যে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়ের বিচারের পর ফেরত চাইবে। মানে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারতের প্রতিক্রিয়া কেমন হবে? না, সেটা তো যখন যদির ভিত্তিতে কোনো উত্তর হয় না। প্রথম কথা, উনি বলছেন, আমি ওনার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। চিফ অ্যাডভাইসার যেটা বলেছেন যে এখনই চাইছি না, এটা ভালো। তিনি চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য, এবং ভারতও চায় উন্নত করার জন্য। ফলে এক্ষেত্রে এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। এবং দ্বিতীয়ত, যেটা আপনি বলছেন যে যদি চায়, এখন দেখা যাক না যদি কি হয়। তো পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। সুতরাং আগে কি হবে আগে দেখি, তারপরে তো সেগুলোর প্রশ্ন আসছে। এখন এই মুহূর্তে প্রশ্নটা কাল্পনিক। আপনি হুম। যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা কাল্পনিক। যদি চায়, যদি না চায়, আমি উল্টো কথা যদি বলি, যদি কোনোদিনই না যদি না চায় চায়, বাংলাদেশ, তাহলে তো কোনোদিনই তাহলে দেবে কি না, হবে? বুঝলাম। তাহলে তো মানে কোনোদিনই না হয় ধরে দিলাম না। আমিও বলছি কাল্পনিক, আপনিও বলছেন কাল্পনিক। কারণ বাস্তব সত্য হচ্ছে এই মুহূর্তে চাই। হুম। চাইলে আচ্ছা, তখন তার উত্তর ভাবা যাবে। আচ্ছা, চাইলে ভাবা যাবে, কারণ শেখ হাসিনার সময় বন্দি বিনিময় চুক্তি করা হয়েছে ভারতের সাথে, সেটির না, অধীনে আসলে সেটা আমি তাহলে কি? সকলকে পড়ে দেখতে অনুরোধ করবো। একটু হ্যাঁ। দয়া করে পড়ে দেখবেন। আপনাদের বাংলাদেশের সাংবাদিক সম্পর্কে আমার অভিযোগ আছে, বহু দলিল তারা পড়েন। পড়ে দেখলে বুঝতে পারবেন, যদি কাউকে হত্যার জন্য রাজনৈতিক কারণে চাওয়া হয় তাহলে দেওয়া যাবে। এই চুক্তিটা রয়েছে তো মানে এটা সমস্ত এটা দেশের সঙ্গে। যে কারণে বঙ্গবন্ধু এটা হত্যাকারীকে ভারতের বারবার, ডিসক্রেশন মানে। বঙ্গবন্ধু হত্যাকারীকে আমেরিকা দেয়নি একই কারণে। হুম, হুম। একই কারণে দেয়নি। কারণ দিলেই তাকে এখানে হত্যা করা হতো, ফাঁসি দেওয়া হতো। সেই হুম। কারণে আমেরিকাও তাকে দেয়নি। কিন্তু কিন্তু ভারত কি আসলে মানে মৃত্যুদণ্ড বিরোধী কোনো দেশ তো নয়। না, না, মৃত্যুদণ্ড বিরোধী প্রশ্ন নয়, মৃত্যুদণ্ড বিরোধী নয়, এটা চুক্তিতে লেখা আছে। জি।
চুক্তিতে লেখা আছে যদি মনে করে যে রাজনৈতিক কারণে মনে করেন বিচার হচ্ছে। রাজনৈতিক কারণে, এবং তাকে রাজনৈতিক কারণে কেবলমাত্র তার প্রাণ হানির আশঙ্কা আছে, সেক্ষেত্রে নাও ফেরত দিতে পারে। সেটা সেক্ষেত্রে নাও, চুক্তিতেই আমি লেখা ঠিক আছে। এটাই বলছিলাম, এটা এখানে ভারতের ডিসক্রিপশন আছে, সেক্ষেত্রে নাও ফেরত দিতে পারে। কিন্তু সেখানেই তো প্রশ্ন যে ভারত কি মনে করবে এটা রাজনৈতিক কারণে, নাকি ভারত মনে করছে না যে এটা না না, এটা মানে মনে সঠিক করার, বিচার। আপনি মনে করার এসব কনজেকচার নিয়ে কথা বলছেন, হুম, আমি কোনো কনজেকচারে যেতে রাজি নেই। আমি ফ্যাক্ট নিয়ে কাজ করি। ফলে ফ্যাক্ট যেটা, যদি তথাপি জি। অবশ্য, এগুলো হুম। নিয়ে কোনো উত্তর দেওয়ার তার মানে প্রয়োজন এটুকু বুঝতে পারছি যে খুব এই শীঘ্রই মুহূর্তে আমি ভারতকে। ইউনিসের কথাতেই যাচ্ছি। হুম। তিনি যেটা বলেছেন আমি এখন চাইছি, সেটাই শেষ কথা। তার মানে মানে এটি স্পষ্ট যে খুব শীঘ্রই শেখ হাসিনাকে ফেরত নেওয়া বা দেওয়ার কোনো প্রক্রিয়ায় না, এটা আমরা তো দেখতে চাইনি, তো দেখতে চাচ্ছি না। বাংলাদেশই তো জি। চাইনি। আগে বাংলাদেশ জি। চাক, তারপরে তো জি। কথা আসবে। আপনি বলছেন যে না সম্পর্ক চাইলে উন্নয়নের। ফেরত না দেওয়া, তখন একটা প্রশ্ন আসবে। এখন বাংলাদেশের অফিসিয়াল পজিশন হচ্ছে আমরা চাইবো না। চিফ জি। অ্যাডভাইসার বলেছেন জি বলছেন। আমরা চাইবো না, ফলে এটাই শেষ কথা। জি, আপনি সম্পর্কের আর্য জায়গাগুলো বলছেন যে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে। ছোট ছোট কয়েকটা প্রশ্ন। ভিসা, পর্যটন ভিসা বলছে আটকানো, এবং বলছে ভারত থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে এই ভিসা প্রক্রিয়া শুরু হবে। অস্বাভাবিক কেন মনে হচ্ছে? অস্বাভাবিক তো বটেই, কারণ ভারতের তো সমস্ত কর্মীরা, শুধু ভারতের কেন বলছেন, আপনি কেন প্রশ্ন তুলছেন না ইটালি নিয়ে? কেন প্রশ্ন তুলছেন না মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে? কেন প্রশ্ন তুলছেন না কানাডা নিয়ে? সেখানেও ভিসার কোনো স্টাফ নেই। সেখান থেকে কি ভিসা পাচ্ছে? তুলনা করে যদি আমাকে একটা তথ্য দেখান যে হুম হুম। ভারতে যা দেওয়া কিন্তু হচ্ছে তার ভারত তো বলছে তুলনায় অফিসিয়ালি, কানাডা, ইটালি, অফিসিয়ালি বলছে ভারত। কানাডা ইটালি তারা বেশি দিচ্ছে, এরকম যদি কোনো তথ্য থাকে তো আপনি হুম। জানাবেন, আমি সেটা হ্যাঁ, দেখবো। না বেশি কম দিচ্ছে বিষয়টা তেমন না, মানে হয়তো বা তাদের লোকবল না, ঘাটতি এই প্রথম কারণে কথা ভারতও হচ্ছে দিতে পারছে আপনি না, তো কিন্তু আমি দুটো এই প্রশ্নটা জিনিসের করছিলাম সিদ্ধান্ত যে নিতে হবে। আনুষ্ঠানিকভাবে ভারত যখন ভিসা ভারত বলছে। দিচ্ছে না সেটা হচ্ছে আপনার আপত্তির কারণ, হুম কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে যাবেন সেটা ক্রমাগত করে যাবেন। ভারতে আসার দরকারটা কি? আপনি অন্য দেশে যান না, হুম আপনাকে ভারতেই আসতে হবে পর্যটন নিয়ে। পর্যটন আর কোনো হুম পৃথিবীতে দেশ নেই? অন্য হুম। জায়গায় চলে যান, যান না, কিন্তু ইটালি যান, কিন্তু কানাডা যান। কিন্তু কিন্তু গৌতম লাহিড়ী, ভারত আমাদের একদম প্রতিবেশী দেশ, আমাদের জন্য যাওয়াটাও সহজ। মানে নানান কারণে যাওয়াটা ভারতের সহজ, কিন্তু যেটা এখন আসলে তো ইতালি সেই কানাডা। পরিস্থিতি নেই। সত্যি সত্যি পরিস্থিতি নেই। ধরুন ঠিক আমি এই। নিজেই যেতে সাহস পাচ্ছি না বাংলাদেশে হ্যাঁ, যেতে। কেন পাচ্ছেন না আপনি যদি সাহস? বলেন আমি নিজেই সাহসী নই যেতে, হুম বলে এরকম বহু ভারতীয় সাহসী নয়, যে একই কারণে বহু বাংলাদেশি যারা আসতে চান, স্বাভাবিক কারণে, যে এবার এতে ভারতের লোকসান হচ্ছে, অনেক আর্থিক হুম হুম। ক্ষতি হচ্ছে। কিন্তু গৌতম লাহিড়ী, আপনি কেন কলকাতার যে সাহস পাচ্ছেন না দেশে ব্যবসায়ীরা আসতে, তারা বাংলাদেশে প্রায় আসতে? হাপিস পেশ করছে, কবে বাংলাদেশি কবে বাংলাদেশি হুম পর্যটকরা আসবে। এটা ঘটনা, হুম। এটা ঘটনা। জি, সেটাই আমি এই দুটো প্রশ্নই করছিলাম যে পরিস্থিতি এখনো অস্বাভাবিক আপনারা কেন মনে করছেন, এবং কেন আপনি নিজে সাহস পাচ্ছেন না বাংলাদেশে আসতে। কি মনে হয় আসলে পরিস্থিতি কি হবে? পরিস্থিতি অস্বাভাবিক এখনো পর্যন্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বলেই আমাদেরকে বলা হয়েছে, সেটা হুম ঘটনা। এবং হুম একটা থমথমে আতঙ্কের পরিবেশ আছে, যেটাতে সমস্ত ভারতীয়রা তারা নিরাপদ বোধ করছেন না। এক, সেখানকার সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছেন না, ক্রমাগত তাদের ডিস্ট্রেস কল আমাদের কাছে আসছে। এবং আপনাদের ওখান থেকে, আপনাদের জানা আছে কিনা জানি না, এই মুহূর্তে 40,000-এর ওপরে বাংলাদেশি ভারতে কিন্তু সীমান্ত অতিক্রম করে এসছে। আমরা চাই না যে আরো অনেকে আসুক, এটা আমাদের পক্ষে একটা চাপ হয়ে যাবে 71-এর মতো। 71 হোক, আমরা এটা চাই না। কিন্তু ঘটনা হচ্ছে 40,000-এর উপরে মানুষ, কিন্তু বাংলাদেশি মানুষ ভারতে অলরেডি আসছে, অলরেডি আশ্রিত আইনি বেআইনি ভাবে। হুম। এবং ফলে এইটাই প্রমাণ করে যে সমস্ত পরিস্থিতিটা স্বাভাবিক না। বহু জি। মানুষ তারা বাংলাদেশে থাকতে পারছেন না। একদা তাদেরকে মনে হয়েছিল যে তারা হয়তো আওয়ামী লীগের সমর্থক, সমস্ত বিদেশে অন্য কোথাও পালিয়ে পালিয়ে আছে। এটা কি স্বাভাবিকতার লক্ষণ? আপনি যদি একজন গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরিয়ে আনতে চান, ফিরিয়ে আনেন, তাহলে একজন মানুষকে যদি খোলাখুলি কথা না বলতে দেন, কথা বললেই যদি তাকে মনে হয় যে তাকে আপনি তার খুনের মামলা দেবেন, সেটা কি স্বাভাবিক পরিস্থিতি? স্বাভাবিক পরিস্থিতি নয়। একজন প্রথিতযশা সম্পাদক তিনি কি খুনের মামলায় অভিযুক্ত হতে পারেন? এটা কি স্বাভাবিক পরিস্থিতি? এ তো আমরা ভাবতেই পারি না। এ তো আমাদের ভারতে যখন জরুরি অবস্থা হয়েছিল তখনও হয়। হুম। এখন যেটা দেখছি, বিনা জরুরি অবস্থায় যে অবস্থা দেখছি, এ তো অস্বাভাবিক পরিস্থিতি। এই তো ফ্যাসিবাদী সমস্যার বিকল্প আর একটা অন্য ধরনের নয়া ফ্যাসিবাদী সংস্থা এসে ব্যবস্থা যে তৈরি হচ্ছে। ফলে জানি আমি যে কথাগুলো বলছি, এর ফলে আমার তো যাওয়া ভবিষ্যতে আরো অনেক দিন পিছিয়ে যাবে। কিন্তু এটা বলতে আমি এইটা বাংলাদেশিদের বোঝাতে চাইছি, যে সেটা হচ্ছে যে আপনারা যে ব্যবস্থায় শেখ হাসিনা সমস্তটা সঠিক করেছেন এরকম কোনো ঘটনা নয়, আমি কোনো সার্টিফিকেট দিচ্ছি না।
বহু অন্যায় আছে, বহু সঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে তার পরিবর্তে আপনি যে ব্যবস্থাটা করছেন, সেই ব্যবস্থাটা প্রতিহিংসার বদলে যদি প্রতিহিংসা হয়, আমি জানি না, ভবিষ্যতে কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলাদেশে গণতন্ত্র কোনোদিনই প্রতিষ্ঠিত হুম। হলো না একটাই কারণে, কোনো কারণে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে হয়তো দেখা যাবে যে একই জিনিস ঘটছে, তারা আবার আরেক ধরনের প্রতিহিংসা দিচ্ছে। এটাই বাংলাদেশের গণতন্ত্রকে পিছিয়ে দিচ্ছে, জি। এটাই পিছিয়ে আপনাদের, দিচ্ছে। জি, আপনার পর্যালোচনা বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে অনেকটা স্পষ্ট। আপনি ভারতের সাথে সম্পর্কের জায়গাটি নিয়ে কথা বলছিলাম, ভিসার কথা বলছিলাম। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের সাথে যেই 16 বছরে যত চুক্তি সমঝোতা হয়েছে সেই বিষয়গুলো পুনর্বিবেচনা বা রিভিজিট শব্দটি বলছেন, সেটি রিভিজিট করা হবে। এটিকে আপনারা কিভাবে দেখছেন? মানে ভারতের সাথে যে চুক্তিগুলো আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের স্বার্থেই আপনারা আওয়ামী লীগ সরকারকেই নৈতিকভাবে হলেও সমর্থন করেছেন, আহ, সেটি যে আসলে বাংলাদেশের স্বার্থে মোটা দাগে স্বার্থের বিরোধী হয়ে গেছে কিনা সেই বিষয়টি কি কখনো ভারত বিবেচনা সেভাবে করেছে কিনা, বা আপনি হয়তো চুক্তিগুলো নিয়ে আপনাদের, সমস্যাটা জি। সঠিকভাবে পররাষ্ট্র উপদেষ্টাকে আপনি কোট করছেন কিনা আমার সন্দেহ আছে। উনি বলেছেন যেগুলো আন্তর্জাতিক চুক্তি সেগুলোকে রিভিজিট করা যায় না, হুম। যেগুলো সমঝোতা হয়েছে সেগুলোকে রিভিজিট করা যায়। আন্তর্জাতিক চুক্তি কখনো কেউই করতে পারে না, সেটা বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা তাদের মুখ পুরবে, সেটা যদি করতে চায় সেটা করা সম্ভব। ধরুন গঙ্গা চুক্তি আপনি যদি এখন হুম। নতুন করে করতে চান, করতে পারবেন না, কারণ এটা আন্তর্জাতিক চুক্তি। যেগুলো আন্তর্জাতিক চুক্তি সেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তৌকির হাসান, অত্যন্ত সিজন ডিপ্লোম্যাট, আমি তাকে অনেক পুরনো সম্পর্ক আছে, আমি তাকে চিনি, তিনি অনেক অভিজ্ঞ মানুষ, তিনি সঠিকভাবে বলেছেন, যদি বাংলাদেশের সাংবাদিকরা বুঝতে না পারেন সেটা তাদের বিষয়। তিনি বলেছেন আন্তর্জাতিক কোনো চুক্তি রিভিজিট করা যায় না, কিন্তু সমঝোতাপত্র যেগুলো হয়েছে সেগুলো করা যেতেই পারে। সেটাও নিশ্চয়ই তারা ভারতের সঙ্গেই তো আলোচনা করতে হবে না, যেগুলো নিয়ে, যেগুলোতে বাংলাদেশ তারা মনে করছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে, সেগুলো তারা করতেই পারেন, অস্বাভাবিক কিছু না। জি। আহ, আপনি কি মনে করেন মানে স্পেশালি কিছু চুক্তি নিয়ে তো খুব কথাই হচ্ছে, যদিও এটি যেমন ধরেন বিশেষভাবে এই কদিনে আলোচনা এসছে আদানি বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, আহ, এগুলো কি আসলে ন্যায্যতার ভিত্তিতে হলো? যদিও আসলে এই চুক্তিগুলো বাংলাদেশ সরকার এবং আদানি গ্রুপের মধ্যে, ভারত সরকারের সাথেও না আদানি গ্রুপের মধ্যে, যার কারণে এটি দুই পক্ষের বিষয়। দুই পক্ষের বিষয় হলেও স্বার্থ তো আসলে অনেক বিস্তৃত। বাংলাদেশের মানুষের স্বার্থ এবং ভারতে, এমনকি ভারতের সংসদেও রাহুল গান্ধী তিনি এই প্রসঙ্গটি এনেছেন যে বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে কিনা, মোদী চাপ প্রয়োগ করেছেন আদানি গ্রুপকে এই চুক্তিটি দিতে। এগুলো কি আসলে খুব স্বচ্ছ? বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা দেখুন, তৌফিক ইলাহি আপনি তিনি কিন্তু বলেছেন আগে এটি থেকেই গোপন বললেন চুক্তি। যে এটা ব্যক্তিগত কোনো প্রাইভেট সংস্থার সঙ্গে যে শেখ হাসিনা সরকার যে চুক্তি করেছিলেন, হুম। এটা সেই সরকার এবং ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বিষয়, তার মধ্যে ভারত সরকার যুক্ত নন। ফলে এই বিষয়ে এখন রাজনৈতিকভাবে ভারতের রাজনৈতিক অনেক আলাপ আলোচনায়, বিশেষ করে শিল্প গোষ্ঠী সম্পর্কে প্রধান বিরোধী দল তাদের অনেক সমালোচনা আছে, সেটা তারা করে থাকে, কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় আমার মনে হয়। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের উচিত এগুলোকে সঠিক তদন্ত করে প্রকৃত তথ্য আহ সরকারের সামনে, জনগণের সামনে তুলে ধরা উচিত। এই চুক্তিগুলো এই ধরনের অন্যায়ভাবে করা হয়েছিল, যদি হয়ে থাকে, আমি তো জানি না, আমি বলতে পারবো না। ফলে হুম। আমি আদানির হয়েও সাপোর্ট করে কিছু বলতে পারবো না, আদানির বিপক্ষে বলতে পারবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা বাংলাদেশের সরকার, তাদের হাতে যাবতীয় তথ্য রয়েছে, যাবতীয় দলিল রয়েছে। তো তারা এগুলো বিচার করে তারা জনগণ সমক্ষে আনুন যে এই ধরনের অন্যায় হয়েছিল, তখন তারা রিভিজিট করতেই পারে। কিন্তু ওই বিদ্যুৎটা না পেলে কি বাংলাদেশে কি হবে আমি সেটা জানি না। জি। জি, বাংলাদেশে আপনি ভারত বলছেন যে থেকে আপনি বলছেন সহস্র যে সেটি রিভিজিট 1100 করে করাই যায়। মেগাওয়াটের উপরে বিদ্যুৎ যায়, হুম। সুতরাং ভারত বিরোধী মন্তব্য করে বিদ্যুৎটা নেন, আপনি যে আলোচনা করছেন, আলোচনায় যারা দেখছে তারা ভারত থেকে সরবরাহ করা বিদ্যুৎ নিয়ে দেখছেন, ওটা কিন্তু হিন্দুদের বিদ্যুৎ নয়, ওটা ভারত সরকারের দেওয়া বিদ্যুৎ। হুম। সেটার ভিত্তিতেই আপনারা কিন্তু দেখছেন যে ডিজেল পাচ্ছেন, ডিজেলটা কিন্তু ভারত থেকে যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, ডিম যাচ্ছে, আলু যাচ্ছে, কাঁচা লঙ্কা যাচ্ছে, সেগুলো কোনোটাই কিন্তু হিন্দু ভারতের না। ভারত মনে করে যে বাংলাদেশে এগুলো করা উচিত এবং সহযোগিতা করা উচিত, হুম। সেই কারণেই করছেন তারা।
জি, বাংলাদেশ থেকেও, মানে এটা তো একটা মিউচুয়াল রিলেশনশিপ, ভারত বাংলাদেশ দীর্ঘদিন থেকেই আছে, বাংলাদেশ থেকেও ভারতের সেরকম নানান দিক থেকে নানান রকম সুবিধা সহযোগিতা ভারতও পাচ্ছে। নিশ্চয়ই প্রতিবেশী দেশের মধ্যে এরকম সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকাটারই কথা। সেখানেই কোনো ব্যত্যয় ঘটছে কিনা বা সামনে ঘটবে কিনা সেই নিয়ে একটা না না, বিশ্লেষণ সবটা জানছিলাম। আপনি অমূলক বলছিলেন, আশঙ্কা করে তো লাভ নেই, তথ্য প্রমাণ হ্যাঁ সহ বলতে হবে। হ্যাঁ, আপনি বলছিলেন আমরা আমরা কথা বলছিলাম শেখ হাসিনাকে ফেরাবে কিনা ভারত, এখানে অনেক যদি কিন্তু আছে। শেখ হাসিনার সাথে বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তাদের ব্যাপারে ভারতের কোনো ভাবনা আছে কিনা? না, তাদের ব্যাপারে কোনো অনুভব ভাবনা এরকম কিছু নেই। তারা অনেকেই হয়তো এটা, শুনুন, এই সমস্ত নেতারা অনেকেই দীর্ঘমেয়াদী ভিসা তাদের ছিল। হুম দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে হয়তো অনেকে এসছেন এখানে, তারা হুম তারা আছেন এখানে। ছোটখাটো কিছু নেতা তারা নানাভাবে বৈধ অবৈধ উপায়ে এসছে, এটা আমি জানি। এবং হুম আপনাদের যারা বর্তমানে সরকার সমর্থক কিছু লোক, আমার কাছে খবর আছে, আমার কাছেও খবর আছে, যে তারা উৎকোচের বিনিময়ে পার করিয়ে দেন সীমান্ত। হুম। তারা উৎকোচের বিনিময়ে পার করিয়ে দেন, আই এম রিপিটিং। আমাদেরকে কি একটু স্পষ্ট করবেন আপনাদের কারা লোকেরা আসলে? পার করিয়ে দেয়, পার হ্যাঁ করিয়ে দেয় উৎকোচের বিনিময়ে, এটা হ্যাঁ বলছি হ্যাঁ। তো, টাকা দিয়ে পার করিয়েছে। এবং আমার কাছে, আমাকে বলা হয় যে আপনার কাছে কেউ থাকলে এরকম বলুন, আপনি খবর দিন, আমরা পার করিয়ে দেবো। ফলে আমি বলছি বৈধ অবৈধ এগুলো ছেড়ে দিন, এগুলো কোনো কথা নয়। কিন্তু কথা হচ্ছে এইটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এখন। জি, এটা এখন গৌতম একটা লাহিড়ী, ব্যবসা আরেকটু হয়ে স্পষ্ট দাঁড়িয়েছে। কি করবেন, আরেকটু স্পষ্ট কি করবেন না, কারা আর কোনো কিছু উৎকোচের নেই। বিনিময়ে পার করছে? না না, আমি তো যারা করছেন, যারা আসছেন, না 40,000 লোক এলো কি করে ভারতে? আমি চাইবো যে আর যেন কেউ না আসে। এটা ব্যাপারে হুম সীমান্ত ব্যবস্থা আরো কড়া হোক, আরো কঠোর হোক। তারা যেন কোনোভাবে ভারত আর কোনো হুম বাংলাদেশিকে যেন পার করতে না দেয় অবৈধ উপায়। ভিসা নিয়ে, ইমিগ্রেশন নিয়ে আসুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ভিসা ইমিগ্রেশন নেই তারা আসছেন, এটা তো হুম। আমাদের উপরে একটা চাপ। আমি তো জি, আপনাকে বলছি, মানে আপনি আসলে যে এই বিষয়টা প্রকাশ 71-এর করতে মতো আর চাচ্ছেন না? একটা বোঝা নিতে চাই না। জি, আপনি এই 71-এর জিনিসটা মতো আর প্রশ্ন। একটা, 1 কোটি মানুষকে জায়গা দিয়েছিলাম, এটা আর নিতে চাই না। এটা শুনে রাখুন, 1 কোটি মানুষকে বাংলাদেশকে জায়গা দিয়েছিলাম। এটা তখন হুম যে আমাদের আর্থিক অবস্থা ছিল, সেই আর্থিক অবস্থা এখন আমাদের পক্ষে এটা সম্ভব নয় নেওয়া। ফলে আমরা যতটুকু পেরেছি তাদের দয়া দাক্ষিণ্য দেখিয়ে করিয়েছি। আর তারা যেন কেউ না আসেন এখানে, এটা আমার অনুরোধ। তারা নিজেদের সমস্যা জি নিজেদের দেশে জি, সমাধান করুন। এখানেই তো বাংলাদেশের মানুষ বলছে এটা তাদেরকে হিন্দু ফিরিয়ে হোক, দেন। মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের সমস্যা তাদের নিজের দেশে সমাধান করতে হবে। জি, গৌতম লাহিড়ী, ওই বিষয়টা কি তাহলে আপনি বলতে চান না যে কারা আসলে উৎকোচের বিনিময়, মানে না, কারা আমি সেই জানি না উৎকোচটা তো, নিচ্ছে? আমি তো কোনো আন্দাজে এরকম আপনারা যেরকম বহু কথা আলটপকা না, বলে আপনি দিতে পারেন, বলছিলেন যে আমার আপনার পক্ষে কাছে তো তথ্য বলার, আমার আছে, কাছে কোনো আপনার কাছে, প্রমাণ নেই। আপনি আমার বলছেন কাছে কোনো আপনার কাছে প্রমাণ তথ্য নেই। আছে যে বাংলাদেশের এই সরকারের মধ্যে থেকে উৎকোচের বিনিময়ে তারা পার করে না না, দিচ্ছেন এই ছোটখাটো সরকার জেতাদেরকে। নয়, সরকারের সমর্থক, হুম। সমর্থকদের। হ্যাঁ, সরকার তাদের নয়, সরকার তাদের কি হয়তো কোনো জানেন না, নাম বা তাদের সরকার কোনো হয়তো জানেন না। পদ কিছু প্রকাশ করবেন বা দল? না না, আমি কোনো কিছুই প্রকাশ করি, অবশ্যই আওয়ামী লীগ নয়, হুম, এটা পরিষ্কার, মানে এটা আওয়ামী আওয়ামী লীগকে লীগ। পার করছে নিশ্চয়ই অন্য কেউই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, সেটা খবর আপনি নিন, প্রকাশ। খবর নিন। আপনাদের তো এগুলো অনুসন্ধানমূলক অনেক প্রতিবেদন আপনার বেরোয়, আপনাদের এগুলো খবর নেওয়া উচিত। জি, সেটি আপনি আপনারা খবর প্রকাশ। নিন, ভালো ভালো খবর করতে পারবেন। হ্যাঁ, সেটি আপনি এই মুহূর্তে প্রকাশ করতে যাচ্ছেন না, যাই হোক এটা একটা তথ্য হিসাবে থাকতেই পারে। আপনি কি মনে করছেন সামনের দিনে, মানে আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, সামনের দিনে আহ, বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতে সোনালী অধ্যায়, বর্তমানে কি অধ্যায় স্পষ্ট না, বায়বীয় আপনি বলছিলেন, সামনের দিনে কেমন অধ্যায় আসতে যাচ্ছে বলে আপনার ধারণা? না, আমার ধারণাতে দিয়ে কিছু এসে যায় না, কিন্তু আমার যেটা মনে হয়, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার সিদ্ধান্ত নিক তারা ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে রাখবেন। বর্তমান সরকার এখন যেটা করছেন সেটা একটা সাময়িক ব্যবস্থা, সেটা তো কোনো চূড়ান্ত ব্যবস্থা নয়। তাহলে এই সরকারের তো, আমি আগেই বলেছি, এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই না। আপনারা তো মনে করতে পারেন ছাত্র জনতার উপর দায়বদ্ধতা আছে, সেটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়। গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম অনুসারে নির্বাচিত সরকার, তারা সিদ্ধান্ত নেবেন। তবে সেই জন্য এখন কোনো মন্তব্য করা যাবে না, সম্ভবত সোনালী অধ্যায় থেকে আমি চাইবো যে এটা প্লাটিনাম অধ্যায় উন্নীত হোক। হুম হুম। কিন্তু সেটা হবে কি হবে না, সে তো একটি নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এখন নির্বাচন যদি না হয়, এইভাবেই যদি চলতে থাকে অনির্দিষ্টকাল, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগজনক। হুম আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের মানুষের অধিকার, তারা তাদের নিজস্ব সরকার, অতীতে যদি ভুল হয়ে থাকে, কারচুপি করে কোনো সরকার জিতে এসে থাকেন, এখন সঠিক উপায়ে একটা সঠিক পদ্ধতিতে নির্বাচন হয়, প্রকৃত জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হয়। জি, এবং সেখানে আর ভারতের কোনো কলকাঠি থাকবে না।
কলকাঠি কোনোদিনই ছিল না, এটা আপনাদের মন গড়া। না আপনাদের মন আমি যে গড়া। সুজাতা সিংকে নিয়ে আপনারা এত গল্প করেন, আমাদের এখানে কেউ পাত্তাই দেয় না সুজাতা সিংকে। তাকে পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত 12টার সময় বরখাস্ত করেছিল। আপনারা কিছু খবরই রাখেন না কিছু। তাকে একটা মান, এমন একটা ব্যক্তি বানিয়ে দিয়েছেন, তিনি নিজে লজ্জাবোধ করে না যে আমি যে আচ্ছা এত ক্ষমতাশালী, এটা বাংলাদেশে না গেলে জানতে পারতাম না। আচ্ছা, মানে আপনাদের ওখানে পাত্তা না দিলেও আমাদের এখানে অনেক পাত্তা পেয়ে যান সুজাতা সিং হ্যাঁ আমাদের সেটা এখান আপনাদের থেকে। অনেকেই পাত্র দেয়, ভুলভাল আবার অনেক আবার কিছু দেয়। আমাদের 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 নির্বাচন নিয়ে 2+2 বৈঠকেও তো আলোচনা হয়, সেখানেও তো মার্কিনীদের বলা অবশ্যই, হয়। কারণ সেখানে তো হয় এই কারণে যে সেখানে তো আমেরিকার ইন্টারেস্ট, না হুম। আমেরিকার ইন্টারেস্ট তো আমরা সবসময় তাদের সঙ্গে সহমত নই। আমরা আমেরিকাকে উপেক্ষা করে 71 করেছি। হুম। ডিয়াগো গার্সিয়া 7th ফ্লিট উপেক্ষা করে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ সমর্থন করেছি। এটা ভারতের ইতিহাস। জি। এটা ভারতের জি, এখন ইতিহাস। আপনি বলছেন নির্বাচিত সরকারের সাথে সামনে আরো সম্পর্কের বিষয়টার বিষয়ে আপনি বলছেন। অবশ্যই এখন অবশ্যই। এখন আওয়ামী লীগ তো এই অবস্থায় অভ্যুত্থানে উৎখাত হয়েছে আওয়ামী লীগ সরকার, সামনে তাদের নির্বাচনের ভবিষ্যৎ কি, রাজনীতির ভবিষ্যৎ কি, আমাদের দেশে এটা নিয়ে অনেক অনেক একটা ধোঁয়াশা রয়ে গেছে। সামনে যারা আসলে নির্বাচনের সব মানে রাজনীতিতে এখন সক্রিয় আছে, সামনে নির্বাচন করবে, মোটা দাগে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, তারপরে আছে জামাত, এই দলগুলো এখন রাজনীতিতে খুবই সক্রিয়। বিএনপির সাথেও তো ঠিক ভারতের রাজনৈতিক দলগুলোর বা ভারতের খুব বেশি ভালো সম্পর্ক না। বিএনপিও ভারত বয়কট, ভারত কিছুদিন আগে ভারতের পণ্য বয়কট করার একটা আন্দোলন করেছে। সেক্ষেত্রে আপনারা কি আসলে সামনের দিনেও নির্বাচিত সরকার আসলে তাদের সাথেও ভারত ভালো সম্পর্ক না, আমি তো রাখতে এখান পারে? থেকে দেখলাম যে আমাদের ভারতের হাই কমিশনার সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হুম। এবং বিএনপির তরফ থেকেও যে বহু বার্তা দেওয়া হচ্ছে যে পুরনো অতীত ভুলে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। এটা অত্যন্ত ইতিবাচক দিক। ইতিবাচক দিক। ভারতের বেশ কিছু সাংবাদিক গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে তাদের। তারা সেই প্রতিবেদন প্রকাশও করেছেন যে বিএনপি চায় যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে। ফলে আমার মনে হয় না যে বিএনপিকে নিয়ে যে পুরনো যে ধরনের শঙ্কা বা ছিল, সেটা ভারতের বর্তমানে হয়তো নেই। জি, অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী। আমরা নিশ্চয়ই চাইবো না, মানে আমরা সামনের দিনে নিশ্চয়ই চাইবো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক হোক, এবং সেই সম্পর্ক বড় ভাই সুলভ সম্পর্ক না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আহ, অবশ্যই আহ, অবশ্যই নিশ্চয়ই আপনার অবশ্যই। সাথেও নিশ্চয়ই সামনে অনেক কথা হবে। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী, আপনি আমাকে সময় দিলেন।